নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আপনি যদি সাহিত্য অনুরাগী হন তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আজ আমরা আপনাদের পাঠ করে শোনাব শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর অত্যন্ত জনপ্রিয় উপন্যাস কোয়েলের কাছে চতুর্থ পর্ব। এর আগের পর্বগুলি আপনারা যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে একবার শুনে নেবেন। কিন্তু আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে কোয়েলের কাছে চতুর্থ পর্ব। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে যশবন্ত আরম্ভ করল গল্প। যশবন্তের সে গল্প আজ আমার আর হুবহু মনে নেই, তাই আমি আমার জবানিতেই বলি। গরমের দিন, ফুরফুর করে হাওয়া দিচ্ছে শালবনের পাতায় পাতায়। মহুয়ার গন্ধে সমস্ত বন পাহাড় মাতাল হয়ে উঠেছে। শাল ফুলের সুগন্ধি রেণু জঙ্গলময় উড়ে বেড়াচ্ছে হাওয়ার সঙ্গে। আমি আর ঝুমরু বসে আছি একটা পৈশার গাছের ডালে। গাছের নিচ দিয়ে বয়ে গেছে লুকাইয়া নালা, পাহাড়ি ঝর্ণা। এখন জল সামান্যই আছে। নদীরেখার এখানে ওখানে ছোট বড় সাদা কালো পাথর। নদীর দুপাশের বড় বড় শাল গাছের ছায়া ঝুঁকে পড়ে জলের আরশিতে মুখ দেখছে। আমরা বসে আছি ভাল্লুকের আশায়। আমাদের প্রায় হাত 25 দূরে নদীর প্রায় কিনার ঘেঁষে একটি ফল ভাড়া নত ঝাঁকড়া মহুয়া গাছ। ঝুমরু গ্যারান্টি দিয়ে নিয়ে এসেছে যে ভাল্লুক মহুয়া খাবেই। অতএব জুয়ারির মতো বসে আছি তো বসেই আছি। চাঁদটা আবারও বড় হলো। চাঁপা ফুলের রং ছিল এতক্ষণ, এবার সেই প্রথম যৌবনের হরিদ্রাভা ছড়িয়ে দিয়ে অকলঙ্ক সাদা হলো। তারপর ঝুরঝুরিয়ে ঝরতে লাগলো চাঁদ এই পালামো জঙ্গলের আনাচে কানাচে। চাঁদ যত রূপক্ষরা হতে লাগলো ততই চারদিকে বন পাহাড় ধীরে ধীরে আলোকিত হয়ে উঠতে লাগলো। নদীরেখার পাথরের ছায়াগুলোকে থাবা গেড়ে বসা এক একটি কালো সোন চিতা বলে ফুল হতে লাগলো। সোজা সামনে লাতের জঙ্গল, বায়ে গাড়ুর বিখ্যাত জঙ্গল, ডাইনে রাতের মহাবরণে মুন্ডুর জঙ্গলের সীমা দেখা যাচ্ছে। এই পূর্ণিয়া রাতের মায়ায় সব মিলে মিশে এক হয়ে সমস্ত প্রকৃতি শুধুমাত্র একটি সুগন্ধি শ্বেতা সত্তায় প্রকাশিত হচ্ছেন। প্রায় 8টা বাজে, তবু ভাল্লুকের ভয় নেই। রাইফেলটা আড়াআড়িভাবে পায়ের উপরে রেখে সামনের ডালে হেলান দিয়ে একটু আরাম করে বসবার চেষ্টা করছি। ঝুমরুর মুখ দিয়ে মহুয়ার তাড়ির এমনই খুশবু বেরোচ্ছে যে আমার মনে হলো ভাল্লুক যদি আদৌ আসে তো মহুয়া গাছে না এসে ঝুমরুর মুখ চাটতে আসবে। এদিকে পাটাও টনটন করছে এতক্ষণ একভাবে বসে থেকে থেকে। যথাসম্ভব কম শব্দ করে পাটাকে ঠিক করে বসছি। এমন সময় নদী রেখায় আমাদের থেকে বেশ অনেকটা দূরে কি যেন একটা আওয়াজ শুনলাম। কান খাড়া করে শুনতে মনে হলো সে শব্দ দেহাতির নাগরা জুতোর নিচের লোহার নালের সঙ্গে পাথরের ঘষা লাগার শব্দ। তার মানে কোনো লোক লুকাইয়া নাড়া ধরে এদিকে আসছে। কানে কানে ঝুমরুকে শুধালাম, কোই বাদুরি বন্দুকওয়ালা হ্যায় ক্যা? ঝুমরু উত্তরে ওর হাত দিয়ে প্রায় আমার মুখ চাপা দিয়ে ফিসফিসিয়ে বলল, बात मत कीजिए हुजूर, लगता है कि सुगान सिंह आ रहा है, बिल्कुल चुप रहिए। সুগান সিংকে এবং তাকে এমন ভয় করারই বা কি আছে? তখন শুধাবার আর উপায় ছিল না। তবু রাইফেলটাকে আনসেফ করে ডান হাতে কুঁদোর কাছে চেপে ধরে সেই জ্যোৎস্না পল্লবিত বন পাহাড়ে অপরিচিত ও ভয়ানক সুগান সিংয়ের পদক্ষেপ শুনতে লাগলাম। খটাং খটাং নালের আওয়াজ হচ্ছিল। যদি সে শিকারী হতো তবে সে নিজের আগমন বনে বনে এমন করে প্রকাশ করত না। দেখতে দেখতে দূরে একটা কালো পাথরের আড়াল থেকে একটি দীর্ঘদেহী কালো ছিপছিপে লোক বেরিয়ে এলো। গায়ে একটি দেহাতি ফতুয়া, পরনে মালকোচা মারা ধুতি, কাঁধের উপর শোয়ানো টেলিস্কোপিক লেন্স লাগানো একটি রাইফেল, চাঁদের আলোয় চকচক করছে। লোকটি বড় বড় পা ফেলে এগিয়ে আসছিল।
মাঝে মাঝে কেন্দু পাতার পাকানো বেরিতে সুখ টান দিচ্ছিল। সে আমাদের দেখতে পেল না। দেখতে পাবার কারণও ছিল না, কারণ আমরা যে পয়সার গাছে বসেছিলাম সেটা রীতিমতো ঝাঁকড়া। সুগান সিং নাগরা খটখটিয়ে আমাদের সামনে দিয়ে হেঁটে গিয়ে লুকাইয়া নালা ধরে ডান দিকে মোড় নিল। লোকটা চলে যাবার পর ঝুমরু নিঃশ্বাস ফেলে বলল, বাপ্পা রে বাপ্পা, বন দেবতা কা দয়া সে বড়ি চোর বচ গয়া হ্যায় আজ। আমি শুধালাম, লোকটাকে? তাকে এত ভয়েরই বা কি? ঝুমরু চোখ বিস্ফারিত করে বলল, ডাকাইত বা और कौन? कितना आदमी को जान से मारा, उसका कोई ठिकाना ही नहीं। मारे কেন? कौन जानता, शायद बदला लेता होगा। বদলা কিসের? উত্তরে ঝুমরু বলেছিল, সুগান সিং এর বাবা, মা, বুড়ি ঠাকুমা ও ছোট বোনকে পাশের পাহাড়ের অবস্থাপন্ন মাহাতো একসঙ্গে এক ঘরে পুড়িয়ে মেরেছিল। এ পর্যন্ত সুগান সিং সেই মাহাতো পরিবারের 4 জনকে খুন করেছে। তাছাড়া তার পথে যারা বাধা দিতে এসেছে, তারা যে কত মানুষ খুন হয়েছে তার লেখাজোখা নেই। বললাম, পুলিশ নেই? পুলিশ কি করে? ঝুমরু বলল, পুলিশ থাকবে না কেন? ডিআইজি সাহাব একবার নিজে এসেছিলেন বড় ফৌজ নিয়ে। সুগান সিং এর নাগালও পেলেন না। সোন চিতিয়ার মতো সিয়ানা এই সুগান সিং। তাছাড়া ধরতে পারলেও সাক্ষী হয়তো জোগাড় হবে না, কারণ সাক্ষী রেখে তো কেউ কাউকে খুন করে না। তারপর একটু থেমে বলল, বহুত মুশকিল কা বাত, এই तमाम জঙ্গলে উসি কা রাজ হ্যায়। ভয় করে না? শিকারে শিকারে ঘুরিস। ভয়? ঝুমরু সগর্বে তাড়ি খাওয়া কামার্ত মুখখানা আমার দিকে ফিরিয়ে বলল, ঝুমরু কাউকে ভয় করে না। বাপ কি বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। শুধলাম, ভয় করিস না, তাহলে মারিস না কেন সুগান সিংকে? ঝুমরু বলল, जीने दीजिए हुजूर कुत्ता को, साला ডাকাইত को। এমন গড়গড় করে ইতিহাস বলার পরেও কোনো জানোয়ার এই তল্লাটে আসবে বলে আমার তো মনে হলো না। ঝুমরুকে সে কথা বলতেই সে মহাবিক্রমে প্রতিবাদ করে বলল, বেফিকর রহিয়ে হুজুর, ইহা কা ভাল সব বেহরা হ্যায়। অর্থাৎ ঘাবড়াবার কোনো কারণ নেই, এখানকার ভাল্লুকেরা সব কালা। অতএব নড়ে চড়ে ঠিক হয়ে বসলাম। কতক্ষণ বসে থাকতে হবে এই তাড়িখড়ির পাল্লায় জানি না। এমন সময় আমাদের ঠিক পিছনে জলদ গম্ভীর গলায় কে যেন বলল, মেহরবানি করকে জরা উতর কে আইয়ে সাহাব। চমকে তাকিয়ে দেখি আমাদের দিকে রাইফেলটা উঁচিয়ে সুগান সিং দাঁড়িয়ে আছে। সেই মহাবিষ্ট রাতে চাঁদের আলোয় বুটি কাটা জাফরিতে দুটি পাকানো গোফ সমেত সুগান সিং এর মুখের কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে। রাইফেলটা আমার হাতেই ধরা ছিল। সেটাকে ওঠাবার চেষ্টা করতেই সুগান সিং ওর রাইফেলের নলটা আমার পিঠে ঠেকিয়ে দিল। ঝুমরু সেই সময় ইচ্ছা করলে ওর গাদা বন্দুক দিয়ে গুলি করতে পারত, কিন্তু করল না। সুগান সিং নবাবী কায়দায় বলল, আপকা রাইফেল মুঝে দিজিয়ে সাহাব। বুঝলাম আপত্তি করে লাভ নেই, ভয় পেয়েও লাভ নেই। সুগান সিং আমার রাইফেলটা কাঁধে ঝুলিয়ে ওর রাইফেলটা বগলে চেপে ধরে অনুনয় করে বলল, আব চলা যায়। ঝুমরুর গাদা বন্দুক গাছের গায়ে যেমন ছিল তেমনই রইল। সুগান সিং মানা করল ঝুমরুকে ওতে হাত দিতে। তারপর আমাদের নিরুদ্দেশ যাত্রা শুরু হলো। আগে ঝুমরু, তারপর আমি, সকলের পিছনে সুগান সিং। মাঝে মাঝে পিছন থেকে সংক্ষিপ্ত আদেশ আসছে, ডাইনে, বায়ে, নিচু সে, ইত্যাদি। চলতে চলতে ঝুমরু কথা বলল, হাম লোগো কো কাহা লে যা রাহা হ্যায় জি। বলার সঙ্গে সঙ্গে আমাকে টপকে গিয়ে সুগান সিং ঝুমরুর ঘাড়ে পড়ল। ঘাড়ে পড়ে রাইফেলের কুঁদো দিয়ে চোখের নিমেষে ওকে এক ঘা কষালো। ঘা খেয়ে ঝুমরু পাথরের উপরেই ছিটকে পড়ল। ওর কোনোই কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সুগান সিং ওকে লাথি মেরে উঠিয়ে দিয়ে বলল, চল চল, সো গয়ে মেরা টিকায়েত কা বেটা। আমার ডান দিকের একটা দাঁতে পোকা ছিল,
বেশ ব্যথা ছিল গালে। মনে মনে প্রার্থনা করলাম ভগবানের কাছে সুগান সিং আমাকে আর যেখানেই মারুক ডান গালে যেন না মারে। পথে যে কত পাহাড়ি নদী পেরোলাম তার ইয়ত্তা নেই। কাক জ্যোৎস্নায় হাসছে চারিদিক, আর সেই অসহনীয় নিস্তব্ধতাকে মথিত করে বনে পাহাড়ে আমরা হেঁটে চলেছি। সুগান সিংয়ের নাগরার নালের সঙ্গে পাথরের ঘষা লেগে লেগে খটাং খটাং শব্দ হওয়া ছাড়া আর কোনো শব্দ নেই। প্রায় আধ ঘণ্টাখানেক হাঁটার পর আমরা একটি সুন্দর ছোট মালভূমিতে এসে পৌঁছলাম। গভীর জঙ্গলের মধ্যে কিছুটা জায়গা আবাদ করা হয়েছে জঙ্গল কেটে। ছোট ছোট ৩-৪টি কুঁড়ে ঘর, মাটির দেওয়াল, খাপড়ার চাল। ঘরের মধ্যে মধ্যের ঘরটি অপেক্ষাকৃত বড়। সেই বড় ঘরটিতে মিটমিট করে কেরোসিনের কুপি জ্বলছে, কিন্তু জায়গাটা এমন ভুতুড়ে মনে হলো যে বিশ্বাস হলো না এখানে আদৌ কেউ থাকে বা থাকতে পারে। থাকেও না হয়তো। এখানেই বোধহয় আমাদের কোর্ট মার্শাল হবে, ভগবান জানেন। সেই শব্দহীন জগতে আমরা ৩টি প্রাণী প্রেত মূর্তির মতো এসে দাঁড়ালাম। ঘরগুলোর কাছে একটা ঝাঁকড়া সাগুয়ান গাছ, তার নিচে গোটা 2 চারপাই পাতা আছে। সুগান সিং আমাদের সেখানে বসতে ইশারা করল। সাবধানে সেই মধ্যের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো, ভেতরে উঁকি দিল। তারপর ডাকলো, সুরাতিয়া, এ সুরাতিয়া। চাঁদের আলোয় ডাকাইত সুগান সিং দাঁড়িয়েছিল। ভালো করে দেখলাম। ছিপছিপে হলে কি হয়, শরীরে অসম্ভব বল রাখে সে, তা গড়ন দেখলেই বোঝা যায়। চোখ দুটো দিয়ে যেন বুদ্ধি ঠিকরে পড়ছে, কিন্তু বেশ শান্ত সমাহিত। গোঁফ দুটো না থাকলে ওকে কেউ ডাকাত বলে বিশ্বাসই করত না। কপালে কি আছে জানি না, তবে সত্যি বলতে কি ঝমরুর জামা কাপড় রক্তে ভেসে যেতে দেখেও আমার বেশ মজা লাগছিল। শেষ পর্যন্ত কি হয় দেখাই যাক না, এই কথাই প্রথম থেকে ভাবছিলাম। এদিকে ঝমরু মাঝে মাঝে ওর রক্তাক্ত জামা কাপড়ের দিকে তাকাচ্ছে আর বলছে, হারাম হারাম, और जीना नहीं है। আবার ডাকলো সুগান সিং, সুরাতিয়া, এ সুরাতিয়া। সেই চাঁদনি রাতের ঘুম পাড়ানি ঘরের মধ্যে জানি না কোন সুন্দরী ঘুমিয়েছিল। সে আনন্দে ঘুম ভাঙা গলায় চিকন স্বরে ভিতর থেকে শুধল, কন? উত্তরে সুগান সিং হাসতে হাসতে বলল, হর কন, তুহার সুগান বা। তারপরে দৃশ্যের জন্য মনে মনে তৈরি ছিলাম না। মেয়েটি প্রায় দরজা ভেঙে বাইরে এসে শ্রাবণ মাসের কোয়েল নদীর স্রোতের মতন সুগান সিংয়ের বুকে আছড়ে পড়ল। আর সুগান সিং তার রাইফেল ধরা হাতেই তাকে জড়িয়ে ধরে এমনভাবে ও এতক্ষণ ধরে চুমু খেল যে আমার মনে হলো প্রথম দাড়ি কামানোর পর থেকে ডাকাতের পুঞ্জীভূত সমস্ত কামনা এই একটি চুমুতেই কেন্দ্রীভূত হলো। সুগানের সব ব্যাপারেই ডাকাইতি। আলিঙ্গনের ঘোর কাটতেই মেয়েটির নজর যেই হতভাগ্য আমাদের দিকে পড়ল, অমনি সে লজ্জায় মরে গিয়ে শাড়িতে ঢেউ তুলে জ্যোৎস্না সাঁতরে ঘরে গিয়ে দুয়ার দিল। আর সুগান সিং হাসতে লাগলো, হা 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 করে হাসতে লাগলো। এতক্ষণে সুগান সিংয়ের যেন মনে পড়ল আমাদের কথা। হঠাৎই খুব বিনয়ের সঙ্গে আমাকে বলল, তশরিফ রাখিয়ে সাহাব, তশরিফ রাখিয়ে। সসংকোচে বসলাম চৌপাইতে। পাশের কুড়ে থেকে একটি লোক যেন মন্ত্র বলে বেরিয়ে এলো। সুগান সিং তাকে আদেশ করল, এ রামরিচ, শরবত লাও। প্রায় 10 মিনিটের মধ্যে পাথরের গেলাসে করে শরবত এলো। মনে হলো সিদ্ধির, কিন্তু জিজ্ঞাসা করতে সাহস পেলাম না, তখন প্রাণের দায়। অমন সুগন্ধি শরবতটাও রসিয়ে খেতে পারলাম না। কিসের শরবত তা কে জানে, এই হয়তো জীবনে শেষ খাওয়া। সুগান সিং নাগরা খুলে মাটিতে বসল, যেন আমাকে সম্মান করার জন্যেই। বসে বসে গোফে তা দিতে লাগলো। কাছ থেকে দেখলাম ওকে, খুব বেশি হলে 30 বছর বয়স হবে। হঠাৎ সুগান সিং বলল, মুঝ পর নজর না হো সাহাব, আমি আপনাকে এবং আপনার মিথ্যেবাদী এই অনুচরকে এতখানি রাস্তা কষ্ট দিয়ে এনেছি শুধু আমি যে ডাকাইত নই সেই কথাটা আপনাকে জানাতে।
আমার পরিবারের সকলকে গিদ্ধার মাহাতো পুড়িয়ে মারল। তখন আমার কি বয়স সাহাব। একদিন কূপ কাটতে গেছি গারুর জঙ্গলে, ফিরে এসে দেখি সমস্ত বাড়ি পুড়ে ছাই। তার মধ্যে আমার মার, ঠাকুমার এবং বোনের রূপার গহনা খুঁজে পেয়েছিলাম, ছাইয়ের সঙ্গে মিশে ছিল। বাবার কোনো চিহ্ন পাইনি, সবাই ছাই হয়ে গিয়েছিল। আমার দিদিকে সে ঘটনার 2 মাস আগে একদিন মাহাতো ধরে নিয়ে গেছিল। সেখান থেকে পালাবার সময় রাতের বেলা ভাল্লুকের মুখে পড়ে সে। আপনারাও তো ভাল্লুক শিকারে এসেছিলেন, তাই না? ভাল আমিও খুব মারি। দিদি মারা যাওয়ার পর থেকে বেশি বেশি করে মারি। তাছাড়া মাহাতো মারি, টিকায়েত মারিনি এই পর্যন্ত। আজই প্রথম মরব টিকায়েতের বেটাকে। বলে ঝুমরুর দিকে আর চোখে চেয়ে বলল, ওকে পেটে গুলি করে মরব, যাতে বেশি কষ্ট পেয়ে মরে। সাহাব, মাহাতো যে আমার পরিবারের সকলকে পুড়িয়ে মারল, কই তার তো কোনো বিচার হলো না। বিচার নেই বলেই রাইফেল হাতে বিচার খুঁজতে বেরোতে হলো আমাকে। আমার উপায় ছিল না সাহাব। हुजूर, ये बात तो सही है, ये मैं उस लोगों को गोली से भूंज दिया, मगर दुख मुझे यही है कि उस लोगों को आग से जलाना नहीं सका। सुगान सिंह तारपर हठात शुधालो, आप कहाँ का रहने वाला है साहब? बानिए बानिए बोललाम, बांगाल का। कहाँ का? ओ आबार शुधलो। आबार बानिए बोललाम, কলকাতা কা। কলকাতা শুনেই সুগান সিং প্রায় চমকে উঠল। বলল, আরে রাম, আপ তো মেরি ससुराल का आदमी। বলেই হাঁক ছাড়ল, আরে এ সুরাতিয়া, ইধার আও জরা। সুরাতিয়া দ্বিধাগ্রস্ত পায়ে এক পা করে ঘর থেকে বেরিয়ে চাঁদে ভিজে সপসপে আঙিনা বেয়ে আমাদের কাছে এসে দাঁড়ালো। মাথার ঘোমটা টানা, একটু আগের লজ্জা এখনো যেন কাটিয়ে উঠতে পারেনি। ঘোমটার ফাঁকে লজ্জাবনত মুখ থেকে একটি সুকুমারী চিবুক উকি দিচ্ছে। সুগান সিং বললে, আরে সাহাব, কলকাতা কা রহনে ওয়ালা বাঙালি। মনে হলো বাঙালি কথাটা শুনেই সুরাতিয়ার ভীষণ অস্বস্তি হলো, কিঞ্চিত ভয়ও যেন পেল। এমনকি মনে হলো ওর পা দুখানি কোনো নিরাপদ আশ্রয়ে যেন ছুটে যেতে চাইল। সুগান সিং সাহস দিয়ে বলল, আরে ডর ক্যা, বাত করো। সুরতিয়া মুখ তুলল লজ্জা ভেঙে। দেখলাম একটি সংস্কৃত লাবণ্যময়ী বাঙালি মেয়ে। গড়নটি ভারী সুন্দর, মাথা ভর্তি এত চুল যে খোপার ভারটা যেন যৌবনের চেয়ে বেশি ভারী বলে ঠেকল। সুরতিয়া পরিষ্কার বাংলায় বলল, আমরা 3 পুরুষ ধরে বাংলাদেশে, কলকাতায়। আমার বাবার কলকাতায় ব্যবসা ছিল, এখনো আছে। বলে অস্ফুটে থেমে গেল। ঝুমরুর তাড়ির নেশা মারের চোটে কেটে গেলেও সিদ্ধি খেয়ে আবার নেশার মতো হয়েছিল, কিংবা মৃত্যু ভয়ে ওরকম করছিল কিনা জানি না, কিন্তু যে কারণেই হোক সুরাতিয়াকে বাংলায় কথা বলতে দেখে ওর আর সহ্য করার ক্ষমতা রইল না। এত বিস্ময় এক জীবনে অসহ্য। হা রাম বলে সে চৌপায়ায় প্রায় অজ্ঞান হয়ে শুয়ে পড়ল। সুরাতিয়াকে বললাম, বসো বসো, তোমার নামটি তো বেশ। কথা না বলে সুরাতিয়া মাথা নিচু করে হাসতে লাগলো। সুগান সিং বলল, ও নাম আমি দিয়েছি, ওর আসল নাম ছিল আরতি। আমাদের ঝুমুরের গানের সঙ্গে সুর মিলিয়ে আমি ওর নাম দিয়েছি। শোনেননি সে গান? तू कहरो कचमच छाती, तेरा सूरत देखी मोरा, बसल नजरिया हो बसल नजरिया, हो तन कैस नदीना, देखबो नजरिया हो देखबो नजरिया। तार संगे मिलिए सुराতিয়া, ভালো হয়নি? সুরতিয়া খিলখিলিয়ে হেসে উঠল। সুগন সিংকে কপট ধমক দিয়ে বলল, ধ্যাত। আমিও হেসে উঠলাম, মৃত্যু ভয় থাকা সত্ত্বেও। তারপর বললাম, চমৎকার হয়েছে, তুমি তো রীতিমতো কবি হে সুগান। সুগান উত্তর না দিয়ে বলল,
आप लोग गपशप कीजिए साहब, इतना रोज बाद ससुराल का आदमी आए हैं, हम चले मुर्गा पकाने। चल रे राम रीच বলে লোকটিকে ডেকে নিয়ে চলে গেল সুগান সিং। যাবার সময় আমার রাইফেল এবং ওর রাইফেল দুটোই আমার জিম্মায় রেখে গেল। আচ্ছা ডাকাতের পাল্লায় পড়া গেল যা হোক। আরতি আস্তে আস্তে কথা বলছিল। ওদের বাড়ির পাশেই গোয়ালাদের খুব বড় বাথান ছিল। সে গোয়ালা সুগানের কিরকম আত্মীয় হতো। বুড়ো মাহাতোকে খুন করে সুগান কলকাতায় গিয়েছিল গা ঢাকা দেবার জন্য। আরতি তখন ক্লাস 9-এ পড়ত, একটু বেশি বয়সেই। আরতি কোনো দিন সুগানকে লক্ষ্য করেনি। গোয়ালাদের কাছে কত দেশওয়ালাই তো আসতো যেত। একদিন শীতকালের বিকেলে স্কুল থেকে বন্ধুর বাড়ি গেছিল পড়া দেখতে। ফিরতে রাত হয়ে গেছিল। টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, খুব শীত। গলির মোড়ে দুধ পইবার বন্ধ ঘোড়ার গাড়িতে সুগান সিং এবং ওর দুজন সাগরেদ ওকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়েছিল। সেখান থেকে হাওড়া স্টেশন এবং সেখান থেকে এখানে। অনেকক্ষণ চুপ করে রইল আরতি। বুঝলাম সেই সব প্রথম দিকের অনভ্যস্ত ও ক্লান্ত দিনগুলির কথা ওর মনে পড়ছে। আরতি বলল, প্রথম প্রথম অনেক কাঁদতাম এই বর্বলের পাল্লায় পড়েছি বলে। আমার বুড়ো বাবার কথা মনে হতো। আমার তো আর কেউ নেই। প্রায় 3 বছর হতে চলল এখানে এসেছি। জানি না বাবা বেঁচে আছেন কিনা। এখন তো আর ফিরবার কোনো উপায়ও নেই। সুগান হয়তো ছেড়ে দিলেও দিতে পারে, কিন্তু আমাকে ফিরিয়ে নেবে কে? আপনাকে আমার বাবার ঠিকানা দেব। হ্যাঁ, আপনি একটু খোঁজ করে আমায় জানাবেন উনি কেমন আছেন। আমি যে বেঁচে আছি সে কথা আবার বলবেন না যেন। বাবার কথা জানতে আমার খুব ইচ্ছা করে। দেখলাম আরতির দু চোখে 2 ফোঁটা জল চিকচিক করছে। শুধলাম, সুগান তোমাকে খুব ভালোবাসে না? আরতি লজ্জা পেল। তারপর লজ্জায় মাথা নোয়ালো। বলল, লোকটা বড় ভালো, একেবারে ছেলে মানুষ। আমাকে ধরে নিয়ে এসে ও যে অন্যায় করেছে তা ও সব সময়ই বলে ওর জীবনের এইটাই নাকি সবচেয়ে হীন পাপ। ও বড় দুঃখী। ওর সত্যিই কেউ নেই। পৃথিবী জোড়া ভয় আছে, বিপদ আছে, সন্দেহ আছে, আর থাকবার মধ্যে এক আমি আছি। তবে আমি মানিয়ে নিয়েছি, এখন আর তেমন খারাপ লাগে না। কেবল এই ভয়টা ছাড়া আর সব কিছুই ভালো লাগে। শুধলাম, তোমাদের কোনো সন্তান নেই সুরাতিয়া? ও বলল, সন্তান হয়েই তো মারা গেছে এইখানেই, এই বছর 3 আগে। আমিও মরতে পারতাম, ডাক্তার তো ডাকার উপায় ছিল না। তারপর হঠাৎ কি মনে হওয়াতে বলল, আপনি একটু বসুন, হ্যাঁ, আমি দেখে আসি ওরা রান্নার কি করলো। সুরতিয়া চলে যেতেই ঝমরু বলল, চলিয়ে সাহাব, अब भाग जाए, दोनों राइफल भी तो आपके पास ही है। আমি বললাম, মুরগার ঝোল না খেয়ে আমি আজকে 1 পাও নড়ছি না, বড় পরিশ্রম হয়েছে। ঝমরু প্রথমে আমার কথা বিশ্বাস করল না। তারপর অবিশ্বাস করার মতো মনের জোর সংগ্রহ করতে না পেরে আবার শুয়ে পড়ল। আমি বললাম, ব্যথা কেমন, এখনো রক্ত পড়ছে? ও বলল, না, ব্যথাও নেই আর রক্তও পড়ছে না। শরবতে কোনো দাওয়াই ছিল। সুরতিয়ার কথা ভাবছিলাম। আমি যদি সুরতিয়ার মতো কোনো সুগন্ধি মেয়ে হতাম তাহলে এই জীবনকে ঈর্ষা করতাম। কলকাতায় থেকে কি হতো জানি না। কলকাতায় একঘেয়ে বৈচিত্র্যহীন দৈনন্দিনতার গ্লানির জীবনে ও এর চেয়ে কি এমন বেশি পেত তা ওই জানে। সে রাত্রে অনেক খেলাম, পরম তৃপ্তি ভরে। রুটি, মুরগার ঝোল আর লেবুর আচার। বিদায় নিয়ে যাবার সময় আরতি কেঁদে ফেলল। ওর বাবার ঠিকানা দিল আর বারবার বলল, কাউকে যেন বলবেন না যে আমি বেঁচে আছি। সুগান সিং আমাদের লুকাইয়া নালা পর্যন্ত পৌঁছে দেবে বলল। বারণ করলাম, শুনল না। বলল, চীনে যেতে পারবেন না, কেউই পারে না। এক আকাশ চাঁদের নিচে শহুরে আরতি যে ডাকাইত সুগান সিংয়ের সুরাতিয়া হয়ে গেছে, সে আমাদের পথের দিকে চেয়ে রইল।
ওর কাছে অনেক দিন পর ওর শৈশব আর কৈশোরের কলকাতা এসেছিল, আবার ফিরে চলল আমার সঙ্গে। লুকাইয়া নালার কাছে এসে যখন পৌঁছলাম তখন প্রায় রাত 2টো। পাহাড়তলিতে রাত চড়া পাখি ডেকে ফিরছে। সুগান সিং আমার হাত ধরে বলল, আপ বিশ্বাস কিয়ে হ্যায় তো সাহাব, জো मैं ডাকাইত नहीं हूं। ওর কাঁধে হাত রেখে আমি বললাম, তুমি ডাকাত হতে যাবে কেন সুগান সিং? সুগান সিং কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল রাইফেলে হাত রেখে। ঝুমরুকে বলল, मुझ पर गुस्सा ना हो भाई, तुम मुझे कुत्ता बोला था इसलिए तुम्हें जरा सिखलाया। कुत्ता पहचानते पहचानते जिंदगी बर्बाद हो चुका। मुझे कुत्ता ना कहो यार, कुत्ता ना कहो, कभी ना कहो। তারপর আমাদের পিছনে সুগান সিং এর ছিপছিপে চেহারা টিটি পাখির ডাকের সঙ্গে চাঁদের সায়ান্ধকার বনে হারিয়ে গেল। এই অবধি বলে যশবন্ত থামল। এক চুমুকে খেয়ে নতুন করে একটা চুট্টা ধরালো। ওর গল্প শেষ হতেই ঝিঝিদের ঝুমঝুমি আবার প্রখর হলো। আমি বললাম, আর কখনো দেখা হয়নি সুরতিয়া বা সুগান সিং এর সঙ্গে? যশবন্ত বলল, সুগান সিং এর মৃতদেহ দেখেছিলাম রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় প্রায় 1.5 বছর বাদে। ডালটনগঞ্জ থেকে পুলিশ ফোর্স এসেছিল, 4 জন পুলিশও মারা গেছিল গুলিতে। আর সুরতিয়া? সুরতিয়ার সঙ্গে আর দেখা হয়নি, তবে শুনেছিলাম ডালটনগঞ্জের চমনলাল বাবু ওকে নিয়ে এসে বাড়িতে মেয়েদের সঙ্গে রেখেছিলেন সমস্ত শুনে। ও নাকি ঠিক করেছিল প্রাইভেট স্কুল ফাইনাল পরীক্ষাটাও দেবে। কিন্তু সমাজের শিরোমণিরা রায় দিয়েছিলেন যে অমন ডাকাতের বউকে ভদ্রলোকের বাড়িতে রাখা মোটেই ভদ্রজনোচিত কাজ নয়। চমনলাল বাবুর নামে ওরা সকলে চতুর্দিকে নানা রকম উৎসাহ রটাচ্ছিল। উনি নাকি নিজের লালসা চরিতার্থ করার জন্য বুনো ময়না এনে নিজের খাঁচায় পুষেছেন। অবশেষে যা হয় তাই হলো। সুরতিয়াকে একদিন চমনলালের বাড়ি শেষ আশ্রয়ও ত্যাগ করতে হলো। কলকাতায় সত্যি সে আর ফিরে যায়নি, এখনো ডালটনগঞ্জেই আছে। ডালটনগঞ্জের পাড়া বিশেষে তার বিশেষ কদরও হয়েছে। ইংরেজি জানা দেহ প্রসারিণী সে পাড়ায় তখনও অচেনা ছিল। তারপর থেকে সুরতিয়া বিকিকিনি শরীরিনী হয়ে গেছে। গল্পপালা শেষ করে অনেকক্ষণ চুপ করে যশবন্ত বলল, মাঝে মাঝে সুগন সিং এর উপর রাগ হয়। সেদিন চাঁদনি রাতে সুরতিয়ার গল্প শুনতে শুনতে সুগন সিংকে যে বীর পুরুষের আসনে মনে মনে বসিয়েছিলাম, তাকে সে আসনে এখন আর বসাতে পারি না। সত্যি কথা বলতে কি লাল সাহেব, 2-1টা শারীরিক বীরত্বের নিদর্শন রাখলেই বীর হওয়া যায় না। সুরতিয়ার যে শাস্তি তা সুগানের অপরিণাম দর্শিতার জন্যই। সুগান সিং এর মতো লোকের নিজের জীবনের সঙ্গে কোনো ভালো মেয়ের জীবন জড়ানো তো ঠিক হয়নি। সুগান সিং এর দৃষ্টান্ত দেখে আমি অনেক কিছু শিখেছি। কেন বলছো ও কথা? আমি বললাম। যশবন্ত বলল, এই অঞ্চলের লোকেরা আমাকে একটা মস্ত সাহসী বীর বলেই জানে। তা কই, সবকিছু জেনেও চমনলাল বাবুর আশ্রয় হারানোর পর সুরতিয়াকে তো আমি আশ্রয় দিতে পারিনি। যত বড় বীরই ওই মূর্খ লোকগুলো আমাকে বলুক না কেন, আমার সাহসের প্রচুর অভাব আছে। ভিতরে ভিতরে আমরা সবাই ভীরু। সমাজের প্রতীক বাজ পাখিটা যখন আকাশে উড়ে তীক্ষ্ণ সুরে ডাকতে ডাকতে আমাদের মাথার উপর ঘোরে, তখন আমাদের মতো অনেক সাহসী লোকই মেঠো ইঁদুরের মতো চুইচুই করতে করতে গর্তে ঢোকে। যদি কোনো দিন ওই বাজ পাখিটাকে মারতে পারি লাল সাহেব, সেদিন জানবো আমার রাইফেল ধরা সার্থক হয়েছিল। জুম্মান এসে উট ডাকের রোজটা সামনে ট্রেতে রেখে গেল। যশবন্ত একসঙ্গে অনেক কথা বলে ফেলেছে, এখন আর কথা বলছে না। চুট্টার আলোয় বারান্দার সায়ন্ধকারে ওর চোখ দুটো চকচক করে উঠছে। শুতে শুতে বেশ রাত হয়েছিল। শোবার আগে সুগান সিং আর সুরতিয়ার কথা মাথার মধ্যে কেবলই ঘুরছিল। জানালা দিয়ে দেখা যাচ্ছিল আকাশের মেঘ কেটে গেছে, ভিজে বন পাহাড়ে চাঁদের আলো পিছলে পিছলে যাচ্ছে।
এক টানা ঝিঝির ডাক মাথার মধ্যে ঝিমঝিম করছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো। কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। আচমকা ঘুম ভেঙে গেল প্রচণ্ড শব্দে। শুনে মনে হলো রাইফেলের শব্দ। একসঙ্গে বোধহয় 5-6টা গুলি হলো। আমার হঠাৎ মনে হলো যশবন্তের সুগান সিংয়ের সঙ্গে বুঝি আবার পুলিশি ফৌজের লড়াই শুরু হয়েছে। তারপরেই ভুল বুঝতে পারলাম, সুগান সিং তো কবে মরে গেছে। পর মুহূর্তেই দরজায় জোর ধাক্কা পড়ল। লাল সাহেব, লাল সাহেব, যশবন্ত ডাকছে। ধর্মরিয়ে উঠে দরজা খুলতেই যশবন্ত উত্তেজিত গলায় শুধল, তোমার জিপে কি তেল আছে? হ্যাঁ। ব্যাপার বুঝতে পারলাম না। ঘুমের ঘরেই বললাম, হ্যাঁ। ও বলল, চাবিটা দাও আর তোমার বন্দুকটাও নাও, শিগগির চলো। এই বলে পায়জামার উপরে হাত কাটা গেঞ্জি পরা অবস্থাতেই যশবন্ত রাইফেল হাতে দৌড়ে গিয়ে জিপের স্টিয়ারিংয়ে বসল। যন্ত্রচালিতের মতো আমিও বন্দুকটা নিয়ে ওর পাশে বসলাম। যশবন্ত ঘর থেকে বেরোবার সময় আমার 5 ব্যাটারির টর্চটা নিয়ে গিয়েছিল হাতে। অত জোরে জিপ চালাতে যশবন্তকে আমি কোনো দিন দেখিনি। ওকে যেন নিশিতে ডেকেছে। গুলির আওয়াজ এসেছিল বাগেচম্পার ঢালের রাস্তায় বাংলোর কাছ থেকেই। সেদিক পানে আঁকা বাঁকা পথে প্রায় 50 মাইল বেগে গাড়ি ছোটালো যশবন্ত। এখন রাত কত তা কে জানে। এখন চাঁদটা একেবারে মেঘে ঢাকা, জোর হাওয়া লাগছে। জিপের পর্দাটা ফ্রেমের লোহার রডের সঙ্গে পথপাত করে শব্দ করে আঁচড়াচ্ছে। হাওয়াটা ভীষণ ঠান্ডা। পায়জামা পাঞ্জাবি পরে শুয়েছিলাম, ওই অবস্থাতেই চলে এসেছি। ঠান্ডা হাওয়ায় হাড় কনকন করছে। মিনিট কয়েক যাবার পরই চোখে পড়ল আমাদের সামনে পাহাড়ের উঁচু নিচু আঁকা বাঁকা পথে একটি জিপ তীব্র গতিতে ছুটছে সামনে সামনে। হেডলাইটের আলোটা বিদ্যুতের মতো জঙ্গল পাহাড় চিরে চিরে চলেছে। যশবন্ত দাঁতে দাঁত চেপে বলল, আমার রাইফেলটা ভালো করে ধরো, আছাড় না খায়। তারপর 10-15 মিনিট হুঁশ ছিল না। আমরা যে কেন খাদে পড়িনি, গাছে বা পাথরে ধাক্কা খেয়ে ওইখানেই যে কেন মরিনি, পাহাড়ি নালার উপরের ভেজা কাঠের সাঁকোর উপর থেকে কেন যে নদীতে জিপ শুদ্ধ উল্টে যায়নি, তা এক ভগবানই জানেন। সামনেই চেকনাকা। প্রতি চেকনাকায় তালা দেওয়া থাকে। একজন করে ফরেস্ট গার্ড প্রতি চেকনাকায় থাকে। ফরেস্ট ডিপার্টমেন্টের পাশ দেখে কাঠের ট্রাক বাঁশের ট্রাক ছাড়ে তারা, যাতে কেউ বেআইনি শিকার না করতে পারে তার জন্যও গেটে তালা লাগানো থাকে। সামনের জিপটা ওই চেকনাকায় গিয়ে আটকে গেল। বোধহয় গেট বন্ধ। অনুমান করতে চেষ্টা করছিলাম এই সামনের জিপের আরোহীরা কারা, কি এদের উদ্দেশ্য, কোথাও ডাকাতি করতে এসেছিল কি, কিছুই জানি না। অনেক সময় এই অঞ্চলে শুনতে পাই পথ চলতি একলা মেয়েদের এমন জোর করে জিপে তুলে নিয়ে পালিয়ে যায় লোকে। শুনি নাকি অনেক লেখাপড়া জানা নেতা হর্তাকর্তা লোকেরাও এমন করেন। কিন্তু রাতে এ কি ব্যাপার? কেন এরা এসেছে? কেনই বা এরা গুলি ছুড়ল? কেনই বা এরা এত জোরে জোরে পালাচ্ছিল আমাদের দেখে? কিছুই বুঝতে পারছি না। ততক্ষণে যশবন্ত আমার জিপটা নিয়ে একেবারে চেকনাকার সামনে ওই জিপের পাশে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। অদ্ভুত যাত্রীদের দেখে অবাক হলাম। জিপটির হুড খোলা, সামনে 3 জন, পিছনে এদিক ওদিক করে 4 জন লোক। প্রত্যেকের পরনে ট্রাউজার, কারো গায়ে জার্কিন, কারো গায়ে ফুলহাতা গরম সোয়েটার, দুজনের মাথায় বাঁদুরে টুপি। প্রত্যেকের হাতে নয় বন্দুক না হয় রাইফেল। জিপের চাকায় ওরা লাল ধুলো মেখে সকলে ভূত। ওই মাঝরাতে ওই জঙ্গলি পরিবেশে সমস্ত ব্যাপারটাই কেমন যেন ভুতুরে ভুতুরে বলে মনে হচ্ছিল। যশবন্ত জিপ থেকে নেমে গিয়ে ড্রাইভারের পাশে যে জাঁতরেল মাঝবয়সী ভদ্রলোক বসেছিলেন তাকে হিন্দিতে শুধল, আপনারা স্বীকার করছেন যে পারমিট আছে? ভদ্রলোক ইংরেজিতে জবাব দিলেন, হু দি ডেভিল আর ইউ? ততক্ষণে ফরেস্ট গার্ড তার কুড়ে ছেড়ে লণ্ঠন হাতে করে এসে দাঁড়িয়েছে। যশবন্তকে দেখেই সে বলল, সেলাম হুজুর। ফরেস্ট গার্ড সেলাম করাতে লোকগুলো একটু ঘাবড়ে গেল।
যশবন্ত তখন ইংরেজিতেই বলল যে সে এখানকার রেঞ্জার। তখন সেই ভদ্রলোক বিনয়ের সঙ্গে জার্কিনের পকেট থেকে একটি চিরকুট বার করলেন। যশবন্ত বলল, এই যে দেখছি চানোয়া ব্লকের রিজার্ভেশন, আপনারা এখানে শিকার করছেন কেন? আর তাছাড়া গাড়ি থেকে আলো ফেলে শিকার করা যে বেআইনি তা জানেন না? ভদ্রলোক বললেন, আমরা সেই ব্লকেই যাচ্ছি, এখানে শিকার করিনি, করার ইচ্ছেও নেই, লাত থেকে আসছি, যাব চানোয়া। যশবন্ত বলল, একটু আগে গুলি করেছিলেন কেন? শিকার করছেন না তো কেন গুলি চালিয়েছিলেন? জিপের পেছন থেকে কে যেন বলল, ইউ শ্যাট আপ সোয়াইন, উই ডিড নট শুট অ্যাট এনিথিং। যশবন্ত চকিতে মুখ তুলে লোকটাকে ভালো করে একবার দেখল। তারপর সেই জাঁতরেল ভদ্রলোককে ইংরেজিতে বলল, আপনার সঙ্গীকে ভদ্রভাবে কথা বলতে বলুন, নইলে পরিণাম খারাপ হবে। এ কথা বলতেই পেছনে বসা সেই লোকটি উঠে দাঁড়িয়ে জড়িয়ে জড়িয়ে বলল, তোমার মতো অনেক রেঞ্জার আমার দেখা আছে সালা। যশবন্ত কোনো উত্তর দিল না। ওদের জিপের বনেটের নিচ থেকে একটা তার এসে মিলিয়ে গেছে দেখলাম পিছনের সিটে। কোনো কথা না বলে যশবন্ত এক টানে সেই তারটা গাড়ির ব্যাটারি থেকে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে বলল, শিকার না করলে স্পটলাইটের কি প্রয়োজন? হ্যাঁ, খুলে ফেলুন। লোকগুলো আগুনের মতো চোখ করে চেয়ে রইল যশবন্তের দিকে। আগেকার দিন হলে যশবন্ত পুড়ে ছাই হয়ে যেত। ভ্রুক্ষেপ না করে যশবন্ত নিচু হয়ে মাটিতে কি যেন দেখতে লাগলো। তারপর টর্চ ফেলে দেখল। আমিও দেখতে পেলাম জিপের চাকার দাগ ওই পাশ থেকে এসেছে চেকনাকা পেরিয়ে। যশবন্ত দাঁতে দাঁত চেপে বলল, আপ লোগ লাত সে আ রাহে হ্যায়? ওরা সমস্যারে বলল, জি হাঁ। যশবন্ত বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলল, ठीक है जाइए, मगर आप लोगों को ऐसा सिखलाएगा एक रोज, आप लोग जिंदगी भर याद करेंगे। জাদরেল ভদ্রলোক চমকে উঠে ইংরেজিতে বললেন, কাম অন। পিছন থেকে সেই বাঁদরের মতো লোকটা বলল, শ্যাট আপ। জিপটা যেন যশবন্তকে মিথ্যেবাদী এবং আমাকে মিথ্যেবাদীর সাকরেত প্রতিপন্ন করেই আমাদের মুখে ধুলো উড়িয়ে চলে গেল। যশবন্ত ফরেস্ট গার্ডটাকে ডাকল। লোকটা কাছে আসতেই যশবন্ত বাঘের মতো তার উপরে পড়ে ঘাড় ধরে তাকে ওই দিক থেকে জিপ ঠোকার দাগ দেখালো। বুঝলাম যে ফরেস্ট গার্ডটাই জিপটাকে ঢুকতে দিয়েছিল। চানোয়ার পারমিট হয়তো ছিল, কিন্তু সেটা ছুতো মাত্র। বড় বড় ভদ্রলোক দামি দামি বন্দুক রাইফেল কাঁধে করে এমন দামি দামি মিথ্যে কথা কি করে যে বলেন তাই ভাবছিলাম। এমন সময় যশবন্ত ফরেস্ট গার্ডটাকে এমন মারতে আরম্ভ করলো যে কি বলবো। লোকটা তাড়ি খেয়েছিল, কিন্তু কপালের পাশে দুটো ঘুষি পড়তেই তার নেশা টেশা সব উবে গেল। মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো লোকটা। তার কান্না শুনে তার বউ ঘর থেকে ঘোমটা মাথায় দৌড়ে এলো, হাতে কেরোসিনের কুপি জ্বালিয়ে। কোনো ক্রমে যশবন্তকে ছাড়িয়ে দিলাম। যশবন্ত একটা লাথি মেরে বলল, सुअर का बच्चा, मुझे तुम झूठ बोल रहा है। লোকটা মাটিতে পড়েই রইল। ওর বউ এসে ওর পাশে হাঁটু মুড়ে বসল। যশবন্ত জিপটা ঘুরিয়ে নিল। আমি শুধালাম, ওদের যেতে দিলে কেন? যশবন্ত বলল, আটকাবো কি করে? সঙ্গে শিকার থাকলেও আটকাতে পারতাম। তাছাড়া ওদের ভালো করে শিক্ষা দেওয়া দরকার। কেস করলে ওদের কি হবে? 200-500 টাকা ফাইন দিলে ওদের শিক্ষা কিছুই হবে না। ওদের যাতে মালুম হয় তেমন শিক্ষা দেব। আমি শুধালাম, ওদের তুমি চেনো নাকি? যশবন্ত বলল, বিলক্ষণ চিনি, ওরা ডালটনগঞ্জেই থাকে। ওরা এই কর্মই করে বেড়ান, সঙ্গে কলকাতার বন্ধু বান্ধবও ছিলেন। তারপর একটু থেমে বলল, সবই শর্টকাট মেথড। এক রাত শিকার করবে, যা চোখে পড়বে তাই মারবে, জিপ থেকে স্পট ফেলে মারবে, ভয়ের কোনো কারণই নেই। হরিণ হলেও মারবে, বাঘ হয়তো তাও মারবে। হরিণের গায়ে গুলি লাগে তো নেমে তেড়ে গিয়ে মারবে, আর বাঘের গায়ে গুলি লাগে তো সটকে যাবে।
তারপর শহরের ড্রয়িং রুমে বসে পাঙাশ মাছের মতো চোখওয়ালা মেয়েদের কাছে বড় মুখ করে নিজেদের ডেয়ারিং এক্সপিরিয়েন্সের গল্প করবে। এদের আমি ভালো করে চিনি লাল সাহেব, বাগে পাচ্ছি না একবারও। যশবন্ত বোস কাকে বলে তা একবার ওদের সমঝে দেব। এদের এই পাশবিক যাত্রা পার্টির সঙ্গে সত্যিকারের শিকারের যে কোনো মিল নেই তা এদের বুঝিয়ে দেব। ফেরার পথে যশবন্ত খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। পথের ধুলোয় কি যেন দেখতে দেখতে চলছিল। হঠাৎ জিপ একদম থামিয়ে দিল যশবন্ত। ভালো করে চেয়ে দেখি পথের ভেজা ধুলোয় জিপের চাকার অনেক দাগ, এগোনোর পিছনোর, জিপ ঘুরানোর। যশবন্ত স্টার্ট বন্ধ করে দিল, হেডলাইট নিভিয়ে দিল। তারপর আমাকে ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে বলল, চুপ। চুপ করে বসে রইলাম। চারিদিকে নিচ্ছিদ্র অন্ধকার, মেঘে চাঁদটা ঢেকেই গেছে। পাতায় পাতায় সরসরানি তুলে একটা ভেজা হাওয়া বইছে। এখানে ঝিঝি নেই, আর কোনো শব্দ নেই। মনে হচ্ছে এখানে এখনই একটা দারুণ নাটকের অভিনয় হবে। অন্ধকারে রাস্তাটাও ভালো করে ঠাউর হচ্ছে না। প্রায় 5 মিনিট আমরা চুপচাপ বসে রইলাম। বেশ শীত করছে হাওয়াটাতে। এমন সময় পথের ডান দিক থেকে ঘ্যাক ঘ্যাক করে দুবার আওয়াজ এলো। যশবন্ত ফিসফিস করে বলল, যা ভেবেছিলাম। আমার টর্চটা নিয়ে ও জিপ থেকে নামলো। আমাকে বলল, বন্দুকটা নাও, বন্দুকটা নিয়ে পেছনে পেছনে এসো। টর্চ জ্বালিয়ে যশবন্ত আগে আগে চলল। ওর রাইফেল জিপেই পড়ে রইল। জঙ্গলের বড় বড় ভেজা ঘাস, এদিকে জঙ্গলের বড় বড় গাছ সব কপিসিং ফেলিং হয়েছে। মধ্যে মধ্যে কেবল কিছু বড় গাছ রয়ে গেছে। যশবন্তের কানে কানে নিচু গলায় শুধলাম, অমন করে ডাকলো ও কি জানো আর। যশবন্ত অত্যন্ত চাপা গলায় বলল, সম্বর, এখন কথা বলো না। আমরা আর একটু এগোতেই কতগুলো জানোয়ারের ভারী পায়ের শব্দ আমাদের বিপরীত দিকে পাহাড় বেয়ে খাদে মিলিয়ে গেল। যশবন্ত যেন আলোটা দিয়ে এদিক ওদিক কি যেন খুঁজছিল। একটা উঁচু ঢিপির মতো জায়গায় আমরা চুপ করে আলো নিভিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়াতেই আমাদের প্রায় গায়ের কাছে একটা দীর্ঘশ্বাস ফেলার আওয়াজ হলো। অমন দীর্ঘশ্বাস জীবনে শুনিনি। বড় জোর, বড় দীর্ঘস্থায়ী দীর্ঘশ্বাস। তার সঙ্গে একটা উৎকট গন্ধও পেলাম। যশবন্ত অ্যালসেসিয়ান কুকুরের মতো নাক উঁচু করে হাওয়ায় দুবার কিসের যেন গন্ধ শুকল। তারপরই আওয়াজটা যেদিক থেকে এলো সেদিকে টর্চ ফেলে এগোলো। ততক্ষণে আলোটা ছড়িয়ে পড়েছে। একটু এগোতেই দেখি একটা বিরাট সম্বর মাটিতে বসে আছে। আমরা কাছে যেতেই উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। গলাটা উঁচু করে শুয়ে শুয়ে আমাদের দেখতে লাগলো। চোখ দুটো সবুজ হয়ে জ্বলতে লাগলো। বড় বড় টানা টানা চোখের কোণায় 2 ফোঁটা জল জমেছিল। এতক্ষণে বুঝলাম ওরই শরীর থেকে সেই দুর্গন্ধ বেরোচ্ছে। কাছে যেতেই দেখি চাপ চাপ জমাট বাঁধা রক্ত। পেটে গুলি লেগেছে। মাদি সম্বর, ভাগ্যিস গর্ভিণী নয়। এতক্ষণ যে দুর্গন্ধটা পাচ্ছিলাম সেটা রক্তের গন্ধ। সম্বরের রক্তে বড় বদ গন্ধ। জমাট বেঁধে কালো হয়ে গেছে রক্ত। যশবন্ত কি যেন স্বগতোক্তি করল, কি যেন বিড়বিড় করল। বলল, ওদের শিক্ষা দেব ভালো করে লাল সাহেব, তুমি দেখে নিও। তারপর সম্বরটাকে চারিদিক দিয়ে প্রদক্ষিণ করে হঠাৎ আমাকে বলল, গলাতে বন্দুকের নলটা বসিয়ে গুলি করে দাও তো, কষ্ট শেষ হবে। আমি ইতস্তত করতে লাগলাম। সম্বরটার পেটে রাইফেলের গুলি A4O4 হয়ে বেরিয়ে গেছে। নাড়ি ভুড়ি সব বেরিয়ে শালের চারায় চারায় আটকে আছে। এ দৃশ্য দেখা যায় না। আমি গুলি করতে পারলাম না। যশবন্ত আমাকে ধমকে আমার হাত থেকে বন্দুকটা নিয়ে মাথা উঁচু করা সম্বরটার কানের কাছে নলটা ঠেকিয়েই গুলি করে দিল। এলজি পোড়া ছিল। উঁচু মাথাটা ধপাস করে সোজা মাটিতে আছড়ে পড়ল। চোখের যে 2 ফোঁটা জল এতক্ষণ কিসের অজানা প্রতীক্ষায় যেন অপেক্ষমান ছিল, সেই জল 2 ফোঁটা গড়িয়ে গেল এবং একটা শেষ দীর্ঘ শ্বাস বেরোলো অদ্ভুত শব্দ করে।
কানের পাশ দিয়ে গলগল করে রক্ত বেরোতে লাগলো। যশবন্ত বলল, চলো এবার ফেরা যাক। জিপ নিয়ে আমরা যখন রুমান্ডির বাংলোয় ঢুকলাম তখন রাত 2:45। সুহাগীর গ্রামের কুকুরগুলো নির্জনতা খান খান করে ভৌ ভৌ করে ডেকে উঠল। আমরা গিয়ে শুয়ে পড়লাম, এরপরও ঘুমোবার আশায়। বারান্দার ইজি চেয়ারে বসে মোড়ার উপর পা তুলে মারিয়ানার বাড়ি থেকে যে কটি বই এনেছিলাম তারই একটা পড়ছি। বোদলিয়ারের কবিতার বই, ইংরাজি অনুবাদ, ফ্লাওয়ার্স অফ ইভিল। কবিতা পড়তে হলে আমার রুমান্ডির মতো জায়গা আর হয় না বোধ হয়। বিভোর হয়ে কবিতার পাতা উল্টাচ্ছি, এমন সময় একটি জিপ ধুলো উড়িয়ে এসে বাংলোর হাতায় ঢুকল। আশ্চর্য, ঘোষদা জিপ চালাচ্ছেন আর মারিয়ানা পাশে বসে আছে। ওদের অভ্যর্থনা জানাতে গিয়ে উঠে দাঁড়াতেই এত ক্লান্ত লাগলো যে কি বলবো। জ্বরের পর শরীরটা বড় খারাপ যাচ্ছে, কাল আবার জ্বর এসেছিল। ঘোষদা বললেন, আচ্ছা লোক তুমি যা হোক, হ্যাঁ এভাবে একা একা অসুস্থ হয়ে পড়ে রইলে আর একটা খবর পর্যন্ত দিলে না? এমন বেআক্কেলে লোকও তো দেখিনি কখনো। আমি কাচুমাচু মুখ করে বললাম, তেমন মারাত্মক কিছু হয়নি, আপনাদের সবাইকে তুচ্ছ ব্যাপারে আর বিরক্ত করতে চাইনি। মারিয়ানা কপট রাগ দেখিয়ে বলল, তা কেন, কিছু একটা হলে তারপর খবর পাঠাতেন আর লোকে আমাদের গায়ে থুতু দিত, বলতো ছি ছি এতগুলো লোক থাকতে ছেলেটা বেঘরে। আমি বললাম, আজ্ঞে না, দিব্যি ঘরেছিলাম, সেই জন্যই তো খবর পাঠাইনি। ঘোষদা বললেন, তোমার বৌদিকে তো কলকাতায় চালান করেছি, হঠাৎই ওর মার শরীর খারাপ হলো, ট্রাঙ্কল পেয়ে তাই পাঠালাম। তা ওখানে গিয়ে তো মৌরুষি পাট্টা গেড়ে বসেছেন, বর্ষাকালটা কাবার করেই আসবেন। আমি হেসে বললাম, ভালোই তো, তবে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। ঘোষদা জিপে উঠতে উঠতে বললেন, না না, কষ্ট কি, কষ্টের কি আছে। তারপর মারিয়ানার দিকে ফিরে বললেন, তাহলে মারিয়ানা, আমি কিন্তু সন্ধে লাগার সঙ্গে সঙ্গেই আসছি, তৈরি থেকো। জিপটা স্টার্ট করে আমাকে বললেন, মারিয়ানা সারাদিন তোমার তত্ত্ব তল্লাশ করবে, আর আমি যাচ্ছি গাড়ুর রেঞ্জারের সঙ্গে দেখা করতে। রাস্তা বানানো নিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলতে হবে। ফেরার পথে মারিয়ানাকে তুলে নেব। ভালো করে আদর যত্ন করে খাইও মেয়েটাকে, এত দূর থেকে এসেছে শুধু তোমার অসুস্থতার খবর শুনে। কি বলে যে মারিয়ানাকে কৃতজ্ঞতা জানাবো জানি না। এই ভদ্রতা, শুধু ভদ্রতাই বা বলি কেন, এই বন্ধুত্ব, এর দাম দেওয়া আমার পক্ষে অসম্ভব। মেয়েরা যাদের ভালোবাসে তাদের সঙ্গে বোধহয় সত্যিকারের বন্ধুত্ব করতে পারে না, কারণ তাদের সত্তা সব সময় সেই পুরুষের ব্যক্তিত্বে পরিব্যাপ্ত থাকে। সব সময় ওরা ভয় পায় পাছে ধরা পড়ে, ফলে ওরা সেই পুরুষের কাছে সব সময় উচ্চমান্যতা দেখায় বা হীনমন্যতায় ভোগে, মনে মনে মরে থাকে বলে। আমি ওর বন্ধু মাত্র, অন্য কিছুই নই। তবু কি করে অস্বীকার করি যে মাঝে মাঝে আমারও যন্ত্রণা হয়। শুধুমাত্র ইন্টেলেকচুয়াল বন্ধুতে মন ভরতে চায় না। এই জঙ্গল পাহাড়ের নির্জনতা, এই পুটুস ফুলের উগ্র গন্ধ, এই বনস্থলীর বর্ণচ্ছটা, এই সমস্ত কিছু আমাকেও কখনো কখনো কাঙাল করে তোলে। দিনে দিনে শরীর এসে মনের উপর জবরদখল নিচ্ছে। প্রকৃতির সান্নিধ্যে এই একটা বড় অভিশাপ, একে অস্বীকার করার কোনো উপায় নেই। শহরের সভ্যতা সংস্কৃতিতে নিজের আদিম সত্তার উপর যে মেকি আস্তরণটি জমিয়েছিলাম এতদিন, মেয়েদের মেকআপের মতো, প্রাকৃতিক দুর্যোগে তাতে চির ধরেছে, ফেটে পড়ছে তা। সাধারণ আদিম প্রাকৃত আমি বেরিয়ে পড়ছে। দিনে দিনে বড়ই অসভ্য হয়ে উঠছি, তবে এখনো পুরোপুরি হারিনি। উত্তাল তরঙ্গে এখনো কোনো ক্রমে হাল ধরে বসে আছি, তবে যে কোনো মুহূর্তেই তরণী ডুবতে পারে। সভ্যতার সমুদ্রের পরপারে পৌঁছানো এই জন্মে আর হবে বলে মনে হচ্ছে না,
এই রুমান্ডির চাকরি আর যশবন্তের দোস্তি আমার ব্যক্তিগত সভ্যতার রাজপথে কালা পাহাড়ের মতো পথ জুড়ে দাঁড়িয়েছে। সভ্য জগৎ আমাকে আর ফিরিয়ে নেবে না। সুরাতিয়ার যেমন ডালটনগঞ্জে নির্বাসন হয়েছে, আমারও তেমনই রুমান্ডিতে নির্বাসন হবে। এলোমেলো ভাবনার ঘোর কাটিয়ে উঠে বসলাম। বললাম, ও কি, দাঁড়িয়ে কেন, বসুন। মারিয়ানা বলল, বসছি বসছি, আপনি ব্যস্ত হবেন না। চেয়ার টেনে বসল মারিয়ানা। একেবারে সাদা পোশাকে এসেছে ও আজকে। কুমারী মেয়েরা সাদা পোশাক পরলে আমার বড় ভয় করে। ঠাকুর ঘরের মতো একটা ফুলের গন্ধমাখা পবিত্রতা তখন যেন ওদের উপর আরোপিত হয়। তখন মনে মনে এমনকি চোখ দিয়ে আদর করতেও ভয় করে। জ্বর আছে নাকি? মারিয়ানা শুধল। না, জ্বর একেবারে ছেড়ে গেছে, তবে বড় দুর্বল করেছে শরীরটা। হাঁটা চলা করতেও পারি না মোটে। হাঁটুতে খুব ব্যথা, মাথাটা ঝিমঝিম করে, কথা বললেও শরীর অস্থির লাগে। মারিয়ানা চুপ করে চোখের দিকে চেয়ে বসে রইল। বলল, কি খাবেন আজকে? জুম্মান যা রেঁধে দেবে। তারপর একটু ভেবে বললাম, কি খাওয়া উচিত? ও বলল, আজকে আমি আপনাকে রান্না করে খাওয়াবো। বাহ, বেশ বলেছেন তো। এই প্রথম এখানে এলেন আমার রুমান্ডিতে, আর প্রথম দিনই হেসেলে। বারে, তাতে কি হলো? বন্ধুর কাছে এসে আবার ফর্মালিটি কেন অত? বলে ভুরু নাচালো। একটা হলুদ বসন্ত পাখি এসে সজনের ডালে বসল, দুবার লেজ নাচালো, কুরকুর করে গদগদ গলায় কি যেন স্বগতোক্তি করল। তারপরই ডানা মেলে উড়ে গেল নীল, ঘন নীল আকাশে। বর্ষাকাল শেষ হয়ে এসেছে। রোদ্দুরে পুজো পুজো রং লেগেছে। শিউলির দিন এলো। মারিয়ানা বলল, শিরিন বড়ুতে সেই মেয়েটিকে দেখে এলেন না, যশবন্ত বাবুর সঙ্গে নেচেছিল? মেয়েটা সেদিন মারা গেল। আমি চমকে উঠে বললাম, সে কি, কি হয়েছিল? মারিয়ানা মুখ নিচু করে পায়ের গোলাপি নখ দিয়ে চটিতে দাগ কাটতে কাটতে বলল, খুব খারাপ অসুখ, গনোরিয়া। ইস, ভাবা যায় না। আমার সেই রাতের মাদি সম্বরটার কথা মনে পড়ল। পেটে গুলি লেগেছে, চোখ দিয়ে জল ঝরছে। ভাবা যায় না। এই রোগে কি অমন হঠাৎ করে মানুষ মরে? মারিয়ানা বলল, আমি তো ডাক্তার নই, তবে অসুখে মরেনি, আত্মহত্যা করেছিল। মোষের গলায় কাঠের ঘণ্টার রেশ ভেসে আসছিল রোদ ভরা শালবন থেকে। কি মিষ্টি সকালটা! অসুখের পর এই সকালটা ভারী ভালো লাগছে। বাঁচতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আমি যেন কোন মুঘল যুগের বাদশাহ। অভাব বলে কোনো কথা আমার অভিধানে লেখা নেই। এত তীব্রভাবে বাঁচার ইচ্ছা বহু দিন মনে জাগেনি। কিন্তু ইস, সেই সুন্দরী মেয়েটা সত্যি মরে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। বললাম, চা খাবেন না? সঙ্গে কি খাবেন বলুন। মারিয়ানা আস্তে হাসল, বলল, জুম্মান যা খাওয়াবে। হাসিটা এত ভালো লাগলো যে কি বলবো। ভাবলাম, পরের জন্মে আমি মারিয়ানার মতো কোনো মেয়ে হয়ে জন্মাবো। অন্যকে অনুপ্রেরণা জাগানোর মতো সার্থকতা আর কি বা থাকতে পারে? পুরুষরা বড় স্বার্থপর জাত। মেয়েদের যোগ্য সম্মান কোনো দিন তারা করতে শিখল না। বললাম, এখন এ বারান্দায় তো রোদ এসে যাবে, তেতে উঠবে। চলুন আমরা পিছনে গিয়ে খাদের ধার ঘেঁষে ফলসা গাছের তলায় বসি, সেখানে চা খাওয়া খুব জমবে। মারিয়ানা হুইসলিং টিলের মতো আমুদে গলায় বলল, চলুন। জুম্মান আর রামধনিয়া চেয়ারগুলো পৌঁছে দিল। এদিকটায় আমি একা একা আসি না বড়। ফলসা গাছ অনেকগুলো, নিবিড় ছায়া হয়ে থাকে। এখান থেকে নিচের পুরো উপত্যকাটা চোখে পড়ে। সেই বহু দূরের রূপলি জলের ফালিটুকু, গালচের মতো ধান। এতদিন কচি কলাপাতা সবুজ ছিল, এখন গাঢ় সবুজ হয়েছে। আরও কিছুদিন গেলে হয়তো সোনালি হয়ে উঠবে। ভারী ভালো তো জায়গাটা, মারিয়ানা বলল। আমি বললাম,
বলুন, সুন্দর না? তবে সুন্দর জায়গায় বসেও কিন্তু আজ আমি কথা বলতে পারবো না। আমার এখনো কষ্ট হয় কথা বলতে। আপনি আজ সারা দিন কথা বলবেন, আমি শুনব। মারিয়ানা বলল, আমার তো বলার মতো কথাই নেই, বুঝলেন? বলার মতো আমার কিছুই নেই। বললাম, বলার মতো কথা নেই এমন লোক আবার আছে নাকি? আমি তো টাবরের কথা শুনেও 10 বছর কাটাতে পারি, আর আপনার শোনানোর মতো একবেলার কথাও নেই। আমার কিন্তু মনে হয় আপনার বলার মতো কথা অনেক আছে, হয়তো শোনাবার মতো লোক নেই, অথবা ইচ্ছে নেই বলার। মারিয়ানা নিমেষে মুখ ঘুরিয়ে ওর সুন্দর মাধব পাশা দিঘির মতো চোখ দুটো আমার চোখে রাখল। চিকচিক করে উঠল জলভারে। অনেকক্ষণ চুপ করে আমার চোখে চেয়ে রইল, তারপর মুখ নিচু করে নিল। মাঝে মাঝে আমার অমন হয়, আমার মতো নির্বোধ মানুষও বিক্রমাদিত্যের মাটি ঢাকা সিংহাসনে বসার মতো হঠাৎ করে বুদ্ধিমান হয়ে ওঠে, মারাত্মক ভালো সাইকো অ্যানালিস্ট হয়ে ওঠে। তখন আমার সামনে তিষ্ঠয় কার সাধ্যি? জুম্মান চিড়ের পোলাও বানিয়ে নিয়ে এলো, তখনও ধোঁয়া বেরোচ্ছে। মারিয়ানা অবাক এবং কিঞ্চিত বিব্রত হয়ে বলল, ও মা, এই বাইরে বসে খাবেন? খাবার ঘর? আমি বললাম, করব না কেন, করি, তবে খুবই কম। বাইরে বসে খাওয়ার মতো মজা আর আছে? এই যে আপনি খাবেন, তা কাঠবিড়ালিটা চেরি গাছের ডাল থেকে চেয়ে দেখবে, পেঁপে গাছের পাতার ছায়ায় গিরগিটিটা সুরসুর করে লোভে জিভ বের করবে, ছাতার পাখিগুলো আপনার এহেন ফ্যাসিস্ট মনোবৃত্তি দেখে সমস্বরে ছ্যাঁ ছ্যাঁ করবে, আর আপনি উপত্যকার দিকে চেয়ে চেয়ে ধীরে ধীরে খাবেন। কি মেজাজ বলুন তো? মারিয়ানা প্লেটটা হাতে তুলতে তুলতে বলল, আপনি একটি বদ্ধ পাগল। আপনার দোষ নেই অবশ্য, যশবন্তবাবুর চেলা হয়েছেন তো, আপনার উন্মাদ হতেও দেরি নেই। জুম্মান টি কজিতে মুড়ে ট্রেতে বসিয়ে চা নিয়ে এলো। মারিয়ানা শুধল, সুজি আছে জুম্মান? জুম্মান মাথা নাড়িয়ে সায় দিল। মারিয়ানা বলল, আমি সাহেবের জন্য দুপুরে সুজির খিচুড়ি রাঁধব, তুমি কিছু রেঁধো না, কেমন? আমি বললাম, আর মারিয়ানা মেম সাহেবের জন্য তুমি ভালো করে ফ্রাইড রাইস আর মুরগা বানাও তো জুম্মান। মেম সাহেবের কোনো তকলিফ যেন না হয়, আর একটু বেশি করে বানিও, যাতে খোস্তার জন্যও থাকে। দুপুরে সুজির খিচুড়িটা মারিয়ানা যা রেঁধেছিল কি বলবো, অমন খিচুড়ি বহু বছর আমি খাইনি। সেই ঠাকুমা বেঁচে থাকতে বোধহয় খেয়েছিলাম, তারপর আর খেয়েছি বলে মনে পড়ে না। মারিয়ানা স্নান করলো গুনগুন করে গান গাইতে গাইতে। আমি ফলসা গাছের তলায় বসে বসে ওর গুনগুনানি শুনলাম। আমার বাথরুম আজ কত দিন পরে যেন ধন্য হলো। সাবানের সুগন্ধি ফেনা কেটে কেটে নর্দমা দিয়ে জবা গাছের গোড়ার পাশ দিয়ে পাতাগুলোর মধ্যে দিয়ে বিলি কেটে এসে পিছনের মাঠে ছড়িয়ে গেল। মারিয়ানার শরীরের সুগন্ধি মাদকতায় ভরে গেল আমার রুমাল্লি। খাবার ঘরে গল্প করতে করতে খেলাম আমরা দুজনে। যে যাই বলুক, যশবন্ত মুখে যতই পাতেল্লা করুক, যেখানেই হোক, সে নির্জন বাংলোয় কিংবা ভিড় গিজগিজে শহুরে ফ্ল্যাটে, এরকম নরম মেয়ে না থাকলে সমস্ত অস্তিত্বটাই কেমন যেন জোলো জোলো লাগে। আমার নির্জন বাসে আজকে মারিয়ানা এসেছে বলে বুঝতে পেলাম আমাদের জীবনের কত বড় শূন্যতা পূরণ করে মেয়েরা, প্রত্যেক পুরুষের জীবনেই। খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ চুপচাপ বারান্দার চেয়ারে বসে রইলাম। একদল হলুদ ঠোঁট শালিক এসে সভা বসালো বাংলোর হাতায়। অনেকক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে লাগলো, হাত পা নাড়ল। তারপর যখন বুঝলো মামলা নিষ্পত্তি হবার নয়, তখন ধুত্তর বলে কিচির মিচির করতে করতে সুহাকি বস্তির দিকে উড়ে গেল। একটু পরে এক ঝাঁক বুনো টিয়া এসে আমাদের সামনে চেরি গাছটা ছেয়ে বসলো। গাছটা ওদের সবুজ ভারে নুয়ে গেল। কিছুক্ষণ নাচানাচি করে ট্যা 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 করতে করতে ওরা উড়ে পালালো। একটা নীলকণ্ঠ পাখিকে রোজ এই সময় জ্যাকারান্ডা গাছটাতে বসতে দেখি, সে কোনো কথা বলে না। বোধহয় মারিয়ানার মতোই বলার লোকের অভাবে ওর কথা বলা হয়ে উঠছে না। এডাল ওডাল থেকে সাবধানী বুড়োর মতো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সেও উড়ে চলে গেল। মনটা যখন খুব নির্লিপ্ত থাকে
তখন বোধহয় কারোরই কথা বলতে ইচ্ছে করে না, তখন চুপ করে থাকতে ইচ্ছে হয়। মারিয়ানা চুপ করে সোহাগী নদীর দিকে তাকিয়ে বসেছিল। বেলা পড়ে আসছে। পাহাড়ি বাজ আর শঙ্খ চিলগুলো ঘুরতে ঘুরতে অনেক উপরে উঠে গিয়েছিল, এখন আবার নেমে আসছে। সোহাগী বস্তিতে বিচিত্র ও বিভিন্ন শব্দ উচ্চ গ্রামে বাজছে। সোহাগের পরের বস্তি জগটুলিয়াতে বেশ কদিন হলো একটি গম ভাঙা মেশিন বসেছে। কিসে চলে জানি না, বিকেল হলেই সেটার আওয়াজ শোনা যায় পাহাড় পেরিয়ে। পুপ 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 করে একটি অতিকায় খাপু পাখির মতো সকালে 4 ঘন্টা আর বিকেলে 2 ঘন্টা সে ডাকে। পড়ন্ত রোদ্দুরে একা একা রুমান্ডিতে বসে এই পুপপুপানি শুনতে ভারী ভালো লাগে। দেখতে দেখতে বিকেল গড়ালো। জুম্মান কফি দিয়ে গেল, সঙ্গে ডালটনগঞ্জ থেকে আনানো ইতরাক দেওয়া বিস্কিট। কফি খেয়ে মারিয়ানা ঘরে ঢুকে চুল বেঁধে শাড়ি পাল্টে এলো। ব্যাগ খুলে একটি পাতলা শালও নিয়ে এলো। সকাল সন্ধ্যায় এখানে বেশ ঠান্ডা লাগে, শীত আসতে তো দেরি নেই আর বেশি। বনে পাহাড়ে নাকি শরৎ হেমন্ত শীতে বড় একটা প্রভেদ নেই শুনেছি, এইবার সচক্ষে দেখা যাবে। ছায়াগুলো বেশ বড় বড় হয়েছে, ঝুঁকে পড়েছে। শেষ বিকেলে উদার সূর্যের আঁচড়া ভরা আলো বনের মাথায় মাথায় ছড়িয়ে গেছে। কোন এক অদৃশ্য সেতারি হাওয়ার মেজরাক পরে রোদের আঙুলে বনের তারে তারে হংসধ্বনি রাগে আলাপ করছেন। সে কি মীর! ভালো লাগায় বুকের মধ্যেটা মুচড়ে মুচড়ে ওঠে। মারিয়ানা আস্তে আস্তে বলল, আমি যেমন এলাম আমার ওখানে গিয়েও কিন্তু একদিন কাটিয়ে আসবেন। বেশি দিন থাকলে তো আরো মজা হয়। শরীরটা একেবারে সারিয়ে নিন তো তাড়াতাড়ি। মনে হয় মারিয়ানার বড় একা একা লাগে মাঝে মাঝে, আমার মতোই। ওর এবং আমার সমস্যা অনেকটা একরকম। অসুবিধা এই যে সমাধানটা বা সমাধানের পথটা এক নয়, এবং আদৌ সমাধান আছে কিনা তাও অজানা। তবু এত বড় নির্দয় পৃথিবীতে আমরা দুজন যদি দুজনের একাকিত্বের শৈত্যটা বন্ধুত্বের উষ্ণতা দিয়ে ভরিয়ে রাখতে পারি, সেটাই বা কম লাভ কি? বরং সেটাই তো মস্ত লাভ। প্রেম ছাড়া বন্ধুত্বের মতো মহান অনুভূতি আর কি আছে? এই এক বেলায় মারিয়ানার সঙ্গে আমার বন্ধুত্বটা যেন অনেকখানি এগিয়ে গেল। এতদিন যেন ক্লাচ টিপে টপ গিয়ারে জিপ চালাচ্ছিলাম, আজ কোন মন্ত্র বলে সেই ক্লাচ থেকে পাটা সরে গেছে, এক দমকে অনেক দূর এগিয়ে গেছি। দেখতে দেখতে অন্ধকার হয়ে এলো। মারিয়ানাকে বললাম, আপনার বইগুলো প্রায় সবকটি পড়ে ফেলেছি, আজ নিয়ে যাবেন কিন্তু, আর আপনার কাছ দিয়ে কিংবা কাউকে দিয়ে আবারও কয়েকটা বই আনিয়ে নেব। মারিয়ানা শুধলো, আজ সকালে বারান্দায় বসে বসে বোদলেয়ারের বইটি পড়ছিলেন বুঝি? আমি বললাম, হ্যাঁ, আপনি লক্ষ্য করেছেন দেখছি। হঠাৎ মারিয়ানা বলল, আপনার কাছে কলম আছে? আমি উঠতে উঠতে বললাম, আছে, ঘরে টেবিলের উপর আছে, এনে দিচ্ছি। মারিয়ানা আমাকে হাত দিয়ে উঠতে মানা করল, বলল, আপনি উঠবেন না, আমি গিয়ে নিয়ে আসছি। ঘর থেকে টেবিলের পাশে বসানো লণ্ঠনের আলোর রেখা বারান্দায় এসে পড়েছিল। সেই আলোর রেখায় একটি ছায়া পড়ল। তারপর অজন্তার দেয়ালে আলো হাতে করে ঢুকলে নিখুঁত সুন্দরীদের ছায়া যেমন করে কাঁপে, বাংলোর থামে মারিয়ানার ছায়া তেমনি করে কাঁপতে লাগলো। একটু পরে বোদলেয়ারের বইটা নিয়ে ফিরে এলো মারিয়ানা, বলল, বইটা আপনাকে দিলাম। আপত্তি করে বললাম, এই কেন করলেন? আপনার কাছে থাকলে তো পড়তে পেতামই, মালিকানা সত্ত্ব দেবার কি ছিল? মারিয়ানা আমার ইজি চেয়ারের মাথায় এসে বইটির প্রথম পাতা খুলে 2 হাতে বইটি আমার মুখের সামনে মেলে ধরল। পড়লাম। সুন্দর হস্তাক্ষরে লিখেছে, রুমান্ডির সন্ধ্যার স্মারক, মারিয়ানা। শেষ হলো কোয়েলের কাছে 4র্থ পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ।
গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। নমস্কার।